এখন একটু এই সরকারকে নিয়ে প্রশ্ন স্যার। আপনি একজন বর্ষীয়ান আইনজীবী, অ্যাটর্নি জেনারেল ছিলেন, অনেক বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় আপনার হাত ধরে এসেছে। সাম্প্রতিক সময়ে একটা প্রশ্ন উঠেছে যে এটা যেভাবে গঠিত হয়েছে এই সরকার, অন্তর্বর্তী সরকার, এটা না করে যদি বিপ্লবী সরকার গঠিত হতো তাহলে সবচেয়ে ভালো হতো। আপনি কি মনে করেন স্যার? বাংলাদেশের প্রত্যেক মানুষেরই চিন্তার স্বাধীনতা আছে, প্রত্যেকেই তার নিজস্ব চিন্তা এবং মতামতের ভিত্তিতে বক্তব্য দেবেন, মতামত প্রকাশ করবেন। সব দিক বিবেচনা করে একটা ধারাবাহিকতা রক্ষা করা দরকার। কারণ আমরা বা যে জনগণই চেয়েছে যে বর্তমান যে সংবিধান আছে তাতে ভুল ত্রুটি বিচ্যুতি আছে নিশ্চিতভাবে, তার সত্ত্বেও একটা ডকুমেন্ট আমাদের আছে, রাষ্ট্রীয় কাঠামোর যে ডকুমেন্ট চার্টার সেটা আছে, সেটার আওতায় আমরা ওথ নিয়েছি, সেইভাবেই এই ধারাবাহিকতা চলছে। এখানে নতুন করে কোনো আইনের প্রয়োজন হয়নি, তার কারণে এর প্রেসিডেন্টও আছে। শাহাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস ছিলেন 2090 সালে। উনি প্রাথমিক পর্যায়ে চিফ জাস্টিস থেকে ভাইস প্রেসিডেন্ট হলেন, তারপরে প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট তার কাছে ক্ষমতা দিয়ে গেলেন। আবার পরবর্তীকালে চিফ জাস্টিস শাহাবুদ্দিন প্রেসিডেন্ট থাকা পরে নির্বাচনের পরে উনি আবার ব্যাক করলেন অ্যাজ চিফ জাস্টিস। এর মাঝখানে কিন্তু কোনো আইন ছিল না, কিন্তু এখানে পরে 11th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই বিষয়টাকে সাংবিধানিক প্রোটেকশন বা অ্যাপ্রুভাল দেওয়া হয়। তো আগামীতে প্রয়োজন হলে সেরকম করা যাবে। আর এই মুহূর্তে যে বিপ্লবী সরকার ভালো ছিল নাকি সাংবিধানিক সরকার ভালো, এটা একটা বিতর্ক থাকবেই। এটা বলছে অনেকেই যে যেহেতু জনগণ রিভোল্ট করেছে এবং ওই আগের সংবিধানের বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছে, এবং একটা কথা, এটা একটা মিথ হতে পারে বা একটা সাধারণ কথাও হতে পারে যে অভ্যুত্থানের কোনো সংবিধান থাকে না, তার নিজেই একটা সংবিধান, গণ অভ্যুত্থান। তো সেই জায়গায় অনেকে বলছেন, অনেক সংবিধান বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের ব্যক্তিবর্গ, যে যদি বিপ্লবী সরকার হতো তাহলে এখন যে স্থবিরতা বা এখন যে অনেক অনেক সমস্যা আসছে অনেক কিছুর, সেটা আসতো না। এটা দ্বিমত থাকতে পারে, তবে এটা আমি জনগণের হাতেই ছেড়ে দেব, যেহেতু আমার একক মতামতের ভিত্তিতে হবে না। এই জন্য যে একটা শুধু যে যদি বিপ্লবী সরকার হয়ও, তাহলে যে 15-16 বছরে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের আমলে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল, কিছু কিছু সেখান থেকে তাবেদারও দেখা গেছে যারা ছিল তাদের দায়িত্বের বাইরে গিয়ে সেসব জায়গায় একটা বড় ধরনের ওলট পালট হয়ে যায়। তো তখন সেটাকে সামাল দেওয়ার মতো রাষ্ট্রের সক্ষমতা আছে কি না, অনেকগুলো প্রশ্ন চলে আসে। এইখানে কি সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল স্যার, ওই যে জিয়াউর রহমানের শাসনটাকে অবৈধ ঘোষণা করে, কিন্তু ওইখানে যেগুলো জনকল্যাণমূলক সেগুলোকে রেখে আবার বৈধতাতে তো তাহলে দেওয়া হচ্ছে যে কোনো একটা বিষয়ে দুই দিক থেকে দেখার একটা সুযোগ আছে স্যার। 72-এর সংবিধানকে বাদ দেওয়ার জন্য বা পুনর্লিখনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে দাবি উঠিয়েছে, এই বিষয়ে স্যার আপনার মতামত? এই নিয়ে প্রথম দিকে বেশ দু একটি সেমিনারও আমি যোগদান করেছিলাম। আলী রিয়াজ সাহেব ছিলেন, আরও অন্যান্য সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, এবং যারা এটা নিয়ে আলোচনা করেন বা মতামত দেন অনেকেই সেখানে ছিলেন। তো এই একটা বিতর্ক এখন চলছে যে 72-এর সংবিধানটাই আমরা রাখবো, সেখানে খোল নালচে পাল্টে দিয়ে, অর্থাৎ ফার্স্ট রিপাবলিক ওইটাই থাকবে, নাকি সম্পূর্ণভাবে নতুন একটি সংবিধান এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা এবং গণ অভ্যুত্থান যে জগদ্দলের মতো যে একটা সিস্টেম যেটা মানুষের ঘাড়ের উপরে চেপেছিল, সেটাকে সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলে দিয়ে একটি নতুন সেকেন্ড রিপাবলিক যেটাকে বলা হয়, আমরা সেকেন্ড রিপাবলিকের দিকে যাব। তো এটা আস্তে আস্তে দানা বাঁধতে থাকবে। সংবিধান সংস্কার কমিশন হয়েছে, তাদের সামনেও এই বিষয়গুলো আসবে। তারা রাজনৈতিক সংগঠনগুলির সঙ্গে, জনসাধারণের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটা মতামত দেবেন। সেটার প্রেক্ষিতে জনগণের কাছেই যাওয়া হবে, জনগণ যেভাবে মতামত দেবে সেভাবেই। আচ্ছা, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে অপসারণে কোনো
চিন্তা করছে কিনা সরকার, বা আমরা জানি যে দুটো পথ আছে, একটা হলো নিজে থেকে সরে যাওয়া আর একটা হলো অভিশংসন, তো দুটোই তো এখন যেহেতু হচ্ছে না, তৃতীয় একটা পথের কথা বলছে যে এই সরকারটা সুপ্রিম কোর্টের মানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের রেফারেন্স নিয়ে গঠিত হয়েছে, তাহলে এক্ষেত্রে তাকে অপসারণের জন্য প্রধান বিচারপতির একটা রেফারেন্স নিয়ে করা যায় কিনা? এখানে হচ্ছে যে প্রেসিডেন্ট যে বক্তব্য করেছেন যে হোক, যে তার অপসারণ এখন জনসাধারণের একটা জোরালো দাবি, অলমোস্ট জাতীয় দাবি বলা যেতে পারে। তো তাহলে সেখানে এই ক্ষেত্রে যে সরকার তাহলে কিভাবে এটা রেসপন্স করবেন? যদি ও প্রেসিডেন্ট এখানে না থাকেন তাহলে যে ভ্যাকুয়াম সৃষ্টি হবে, ও যদি সংবিধান অনুযায়ী হতো তাহলে হয়তো এখানে স্পিকার থাকতো, কিন্তু স্পিকারও আমরা দেখছি নেই, ডেপুটি স্পিকার তিনিও নেই। তো তাহলে এই পদটিকে পূরণের জন্য একটি সংবিধানের বাইরে একটি পদ খুঁজতে হতো। সেখানে যেটা বলা হচ্ছে যে তাহলে তো ওই আবার আর্টিকেল 106 অনুযায়ী তার একটা মতামত নেওয়া যেতে পারে। এখানেও আবার একটা কিন্তু, তখন এই মতামত তো চাইবেন প্রেসিডেন্টে যদি না থাকে তাহলে মতামত কে চাইবে? তো এই বেশ কিছু আইনি প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সার আমাদের খুঁজতে হবে আর কি। এটা কি স্যার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পরে আপনারা চিন্তা করছেন? আর এই বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবার জন্য তাদের জন্য পথ খোলা আছে। আর সবসময় এই সরকার নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করছে। আমরা আইসোলেশনের মধ্যে নেই, এই আলোচনা চলছে, চলমান, আগামীতেও চলতে থাকবে। কমিশনের রিপোর্ট আসার পরেও চলবে, চলার পরে তাদের সকলের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আচ্ছা স্যার, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এখন অনেকেই বলছে যে গণহত্যা যদি প্রমাণিত হয় সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে তাদেরকেও কি নিষিদ্ধ করা হবে? বা একটা প্রস্তাবনার মধ্যে আমরা দেখলাম যে আগামী 10 বছর গণহত্যার দায়ে অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে নিষিদ্ধ করা। আপনি আইনজ্ঞ হিসেবে কোন মতটি দেন? এখানে আমার এই মুহূর্তে আমি তো শুধু আইনজ্ঞ হিসাবেই নেই, না আপনি উপদেষ্টাও বটে, আমি একটা বলা যেত ট্রাস্টি বোর্ডের। অবশ্যই, সুতরাং আমাদের ভয়েস একটাই। তো এই জায়গায় বিষয়টা এককভাবে আমার কোনো মতামত আমি দিতে চাই না যে নিষিদ্ধ করা বা না করা। তবে বিগত 15-16 বছরের যে কর্মকাণ্ড, তখন কয়েকটা দাবি আসছে যে 3টি নির্বাচনী প্রহসন, তাহলে 3টে পার্লামেন্টে অবৈধ হবে। তাহলে 3টে পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করলে এই 15 বছর অবৈধভাবে একটি রাজনৈতিক গোষ্ঠী রাষ্ট্রের ক্ষমতা দখল করেছিল, যে তাহলে তাদের আগামীতে এই রাষ্ট্রীয় রাজনৈতিক অঙ্গনে থাকার অধিকার আছে কি নেই। এর উপরে আরও যোগ হয়েছে যে বিগত 15-16 বছরের যে নির্যাতন এবং গণ-অভ্যুত্থানের যে নৃশংস হত্যাকাণ্ড, 1000-এরও বেশি পূর্ণসমত নিহত হয়েছে, বুলেটে নিহত হয়েছেন, আহত হয়েছেন যারা এখনও পর্যন্ত চিকিৎসাধীন হয়েছেন, অনেকে চিরজীবনের জন্য চোখ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন। এই এতগুলি নৃশংসতার পর যারা এটা করেছে, পারপেট্রেটর, তাদের কি আবার রাজনৈতিক অঙ্গনে রাজনীতি চালাবার অধিকারের নামে এই অধিকারটা থাকার মরাল কোনো ফুটিং আছে কি নেই, এটা নিশ্চয় চিন্তা ভাবনা করা এবং বিবেচনা করা একটা বিষয়। এটা নিয়ে সরকার কি ভাবছে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? আমরা ভাবছি না। আমরা যেহেতু প্রথম থেকে বলছি যে আমরা হচ্ছি ট্রাস্টি, জনগণ যারা বেনিফিশিয়ারি, তারা যেভাবে আলটিমেটলি সিদ্ধান্ত নেবেন, যেভাবে তাদের কাছ থেকে আসবে, এবং এই মন্ত্রণালয়ে 2জন ছাত্র প্রতিনিধিও আছেন, কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে আরও যারা সমন্বয় বা জাতীয় কমিটি সবাইকে নিয়ে, অর্থাৎ গণ-অভ্যুত্থানের সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিলেন, তাদের সকলের সঙ্গে পরামর্শ করে বিষয়গুলি সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা স্যার, শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু আমরা যতটুকু জানি এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আনবার জন্য কোনো আবেদন করা হয়নি, এবং একটা প্রত্যার্পণ আইন আছে, সেই আইনের মধ্যেও আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আপনি কি মনে করেন যে ফেরত আনা সম্ভব? এটা যেহেতু একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান এই বিষয়টা দেখছে, সেখানে বোধহয় আমার
একক মতামত দেওয়াটা সঠিক হবে না। আচ্ছা স্যার, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত? একটা টালমাটাল পরিস্থিতি এই মুহূর্তে, মানে অনেকেই বলছে যে সমঝোতার ভিত্তিতে উইন উইন সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে ঘাটতি দেখছি ব্যাপক। আপনি কি মনে করেন? এটা আমি বলবো যে জনগণের প্রত্যাশার উপরে নির্ভর করছে। জনগণ যেটা চাইবে, তখন রাষ্ট্র সরকার তো জনগণকে বাদ দিয়ে নয়, সরকার যা জনগণের প্রত্যাশাটাকে প্রকাশ করে। সুতরাং জনগণ যেটা চাইবে যে আগামীতে আমাদের প্রতিবেশীর সঙ্গে কী সম্পর্ক হবে, সেটা জনগণই সেটা নির্ধারিত করবে। তো বর্তমানে আমরা বিভিন্ন কারণে দেখছি যে বিশেষ করে যে শেখ হাসিনার ভারতে অবস্থান, জনগণ প্রতিটি মানুষ এটাকে ভালো চোখে দেখছে না। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে মানে জনগণ একটা সিদ্ধান্ত নেবে, এটা জনগণের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। এখন একটা বিষয় হয়েছে যে স্যার, এই মুহূর্তে তো কোনো হ্যাঁ ভোট না ভোট দেওয়ারও কোনো বিধান নেই বা দেওয়া হয়নি। তাহলে জনগণের মতামতটাকে কিভাবে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার? সেটা কি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিক্রিয়া, সামাজিক সংগঠনগুলোর কর্মসূচি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে উঠে আসা মতামতগুলোর কথাই আপনি বলছেন? এখানে প্রতিটি বিষয় তো জনগণের কাছে এই মুহূর্তে রেফারেন্ডে যাওয়ার অবকাশই নেই। যদিও এটা আইন করে করা যেতে পারে, সংবিধানে আমাদের রেফারেন্ডামের ব্যবস্থা ছিল, কিন্তু এই বিগত সরকার এই রেফারেন্ডামের বিষয়টাকেও বাতিল করে দিয়েছিল। আর বর্তমানে এই মতামতগুলি যে ছাত্র জনতার প্রকাশ করার যে মাধ্যম যেগুলি আছে, সেখান থেকে আমরা সাদা চোখেই দেখতে পাচ্ছি যে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, এবং সেইভাবেই আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো উপনীত হওয়ার একটা উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা স্যার, আমরা শেষ প্রান্তে আছি একদম, যে বিশ্বের বিভিন্ন দেশে যখন গণবিপ্লব হয়েছে, যেমন কিউবা বা ইরানের কথা যদি বলি, তো তখন দেখা গেছে প্রচলিত ব্যবস্থা একদম খোল নলচে পাল্টে নতুন একটা অবস্থায় চলে গেছে এবং তড়িৎ অনেক কাজ হয়েছে। যদিও কিউবার কথা বলি, যদি ইরানের কথা বলি, অস্থিরতা ছিল বিপ্লবের পরপর। কিন্তু আমরা যদি মোটা দাগে বলি যে এই সময়টাতে মানে মানুষের তো প্রত্যাশার অনেক ঊর্ধ্বমুখী, এই সময়টাতে যেভাবে সংস্কার হওয়া দরকার ছিল, তড়িৎ কাজ হওয়া দরকার ছিল, সেটার মধ্যে একটা স্থবিরতা আছে। এটা কি স্যার আপনি মনে করেন যে এই অন্তর্বর্তী সরকারে মাত্র 21 জন উপদেষ্টা, 43টা মন্ত্রণালয়, ফলে কাজ তো প্রচুর কিন্তু লোকবল কম, সেই জায়গার জন্যে নাকি একটা সিদ্ধান্তহীনতা বা একটা ধোঁয়াশা আছে? এখানে প্রথমে দেখতে হবে কিউবা, ইরান, বাংলাদেশ কোনটারই পটভূমিকা এক নয়। ইরানে শাহেনশাহ ছিল, তার পেটোয়া সরকার ছিল, সেখানে বাইরের থেকে একটা ইসলামিক বিপ্লব হয়েছে এবং সেই বৈপ্লবিক চিন্তাধারা সম্পূর্ণভাবে একটা নতুন চিন্তাধারা, যেটা এখনও আছে, এখনও চলছে। কিউবা আমরা প্রথম দিকে অবস্থা দেখেছিলাম যে যথেষ্ট অস্থিরতা ছিল, কারণও ছিল আশেপাশের প্রভাবের কারণে। আস্তে আস্তে তারাও একটা স্থিতিশীলতা পেয়েছে। তো তিনটেকে একসঙ্গে তুলনা করা যৌক্তিক হবে না, যেহেতু তাদের তিনটে পটভূমিকা সম্পূর্ণ ভিন্ন। আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে স্থানীয় সরকারের যে সংস্কৃতি, আমাদের যে সরকারের যে সংস্কৃতি, এই সবগুলো মিলে দেখা যাবে যে কিন্তু এই যে বেঙ্গল নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে অগ্রগামী এই উপমহাদেশে। লোকাল সেলফ গভর্নমেন্ট 1885 সালের বা 80 সালের একটি আইন দিয়ে, তাহলে তখন থেকে আমরা কিন্তু স্থানীয় সরকারের ব্যাপারে সচেতন, আমাদের মানুষজন সচেতন, অর্থাৎ গণতান্ত্রিক চেতনাটা আমাদের মানুষের মধ্যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, কিন্তু এইটাকে কাজে লাগানো হয়নি। গোষ্ঠী চিন্তা, গোষ্ঠী স্বার্থ, এই গণতান্ত্রিক যে কালচার বা কৃষ্টি বাংলার মানুষের আছে, সেটাকে কাজে লাগানো হয়নি। তো এই সরকারের মাধ্যমে বা এই গণঅভ্যুত্থান আবার বহুদিন পর প্রমাণ করে দিল যে জনগণ প্রকৃতপক্ষে গণতন্ত্র কামী আর কি। এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা এখন আগাতে থাকবো। স্যার, আমরা দেখলাম যে অজ্ঞাত স্থান থেকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক তিনি একটা বিবৃতি দিয়েছেন, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন এবং এই সরকারটিকে অবৈধ বলছেন। তা আপনি কি বলবেন?
কে কি বললো পাড়া প্রতিবেশী সেটা নিয়ে তো এই সরকারের মাথা ব্যথা নাই, জনগণ কি বলছে। আচ্ছা স্যার, কবে নাগাদ নির্বাচন দিতে যাচ্ছেন বা দিতে পারেন? এটাও সম্পূর্ণ নির্ভর করছে যে এটা মোটামুটি তো একটা কাঠামো দেওয়াই হয়েছে যে কমিশন বাই ডিসেম্বর রিপোর্ট দেবেন। সেই রিপোর্টে দেওয়ার মানে এই নয় যে তারা ঘরে বসে নিজেরা ভাবনা চিন্তা করে একটি রিপোর্ট দিলেন। এটা তাদের পরামর্শটা চলমান, রাজনৈতিক সংগঠনগুলির সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে, জনগণের সঙ্গে চলমান, এবং রিপোর্টের পরে পাবলিকের সঙ্গে আবার সেই রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে তারা যেভাবে সিদ্ধান্ত দেন সেইভাবেই এই প্রক্রিয়াগুলো হবে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে পদক্ষেপগুলো কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, যেমন নির্বাচন কমিশন একটি প্রয়োজন। সেই নির্বাচন কমিশন গঠনের জন্য একটা, এবং নির্বাচনী যে আইন যেগুলি আছে, ভুল ত্রুটি যেগুলি আছে বা যে ল্যাপসেস যেগুলো আছে সেগুলিকে দূর করে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা, যে নির্বাচন কমিশন কারো কাছে মাথা নত করবে না, তারা নির্দ্বিধায় নির্বাচন করতে পারবে। ভোটার লিস্টও এখানে একটা বিষয় আছে, অবশ্যই এগুলো চলমান একটা প্রক্রিয়া। কেউ কেউ বলছেন 2026-এর মাঝামাঝিতে একটা সম্ভাবনা হতে পারে, এইভাবে বলা মুশকিল, আগেও হতে পারে, আগেও হতে পারে। তো সুতরাং এটা জল্পনা কল্পনার মধ্যে না করে আমরা ধাপে ধাপে আগাতে থাকি আর কি। আচ্ছা স্যার, আমার শেষ প্রশ্ন, আপনি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, এবং আপনার অনেক অবদান আছে এই রাষ্ট্র গঠনে এবং এই রাষ্ট্রটিকে এগিয়ে নেবার ক্ষেত্রে, বিশেষ করে আইন অঙ্গন, মানবাধিকারের ক্ষেত্রে আপনার ভূমিকা আছে আমরা মনে করি স্যার। আপনি সুপ্রিম কোর্টের একজন বর্ষীয়ান আইনজীবী, সিনিয়র আইনজীবী, আবার অ্যাটর্নি জেনারেল ছিলেন, দায়িত্ব পালন করেছেন এর আগে, এখনও করছেন স্যার। আপনার স্বপ্ন কি এই রাষ্ট্রকে নিয়ে, জনগণকে নিয়ে, এবং আপনার ব্যক্তিগত স্বপ্নটা কি? স্বাভাবিকভাবেই এই দেশের নাগরিক আমি, সব নাগরিকেরই প্রত্যাশা যে একটি সুস্থ, স্বাভাবিক, প্রকৃত গণতন্ত্র, কথাটা ভাষা ভাষা শোনায় আর কি, যে যেখানে যেটার প্র্যাকটিক্যাল আমি হাতে, মানে চোখে দেখতে পাবো, হাতে ধরতে পারবো, যে স্থানীয় সরকারগুলি অত্যন্ত শক্তিশালী, সমবায় অত্যন্ত শক্তিশালী, এবং যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা দুর্নীতিমুক্ত একটি পরিবেশে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। এবং এমন একটা সিস্টেম যেখানে আমরা ডেভেলপ করতে চাই যে যেখানে কোনো রাজনৈতিক চক্রান্ত এই রাষ্ট্রের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, যেটা আমরা দেখেছি বিগত 16 বছর ধরে যে ক্ষতিটা হয়ে গেছে। ব্যক্তিগত কোনো স্বপ্ন আছে স্যার? আমি তো শেষ পর্যায়ে এখন এইটাই যে বাকি জীবনটুকু স্বাধীনভাবে হেসে খেলে সময়টা কাটানো, তোমাদের কাতারে দাঁড়ানো। এখন যে তরুণ, যে যুবক যারা আছে এবং গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলি পূরণ হোক, এটাই হচ্ছে আমার এখন স্বপ্ন। 2 নভেম্বর জাতীয় সমবায় দিবস। আমরা জানি যে গত কয়েক দশক ধরে সমবায় প্রতিষ্ঠানগুলো একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, ব্যাপক নৈরাজ্য, এরপরে গ্রাহকের কাছ থেকে আমানত নিয়ে সেগুলো ফেরত না দেয়া, এ নিয়ে অনেক অনেক অভিযোগ আছে স্যার, আপনি নিশ্চয়ই জানেন। তো এখন আপনি দায়িত্ব পাওয়ার পরে সমবায় সেক্টরকে এগিয়ে নেবার জন্য এবং সত্যিকার অর্থে জনবান্ধব করার জন্য কি কি উদ্যোগ নিচ্ছেন? সামনে আবার সমবায় দিবসও রয়েছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এটা অত্যন্ত দুঃখজনক যে বার্ডের, বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট যে স্বপ্ন উনি দেখেছিলেন তারও বহু আগের থেকেই, সে 1940 সালের আইন অনুযায়ী বাংলাদেশে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় আন্দোলন চলছে, তারও আগের থেকেই চলছে। আইনি অবকাঠামো, রবীন্দ্রনাথের লেখাতেও সমবায়ের কথা আছে। কিন্তু এখানে আমরা দেখলাম যে সার্ভিস প্রদানের চেয়ে কমিটি মেম্বার হওয়াটার দিকে মানুষের লক্ষ্য বেশি, এবং এই মামলা, এটা নিয়ে মামলাও হয়, মামলা হাইকোর্টেও আসে, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যায়। তো তাহলে বোঝা যাচ্ছে যে সমবায়ের মূল যে উদ্দেশ্য 10 মিলি করি কাজ, সেটা তো হলো না স্যার। 10 জন মিলে আমরা ঝগড়া করি, এইটাই হয়ে যাচ্ছে সমবায়ের একটা বর্তমান সমস্যা। তো যেহেতু সমবায় নিয়ে আগে থেকে চিন্তাভাবনা ছিল, এই একটা সুযোগ পেলাম, এটাকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করা, এটাকে সচল করা, এই ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমি তথ্যগুলো যাচাই করার জন্য অধিদপ্তরের যিনি প্রধান তাকে বলেছি যে আপনার অ্যাকচুয়ালি কতগুলি সক্রিয় সমবায় প্রতিষ্ঠান আছে,
কতগুলি কাগজে স্যার এক্ষেত্রেও কিন্তু এখন যে আছে 1,93,000 1,93,000 তো এখন এখানে অনেকগুলো হচ্ছে ভুয়া নাম সর্বস্ব ডেট অস্তিত্বও নেই। এটার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেবেন কি যে আসলে প্রকৃত কারা? এই প্রক্রিয়াটা চলছে যেগুলি, এবং এখানে আমি ডিজিটালাইজেশনের একটা প্রক্রিয়া যাতে চালু হয় সে ব্যাপারেও নির্দেশ শুরু করেছি এবং তথ্য পাওয়াও যায় সেটা ওই ভূমি মন্ত্রণালয়ের ওদের মাধ্যমে আর কি যে তথ্যগুলো পাওয়া যায়। তো এখানেও এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে যাতে সারা দেশের তথ্যটা পাওয়া যায়। কোন কমিটিতে কয়জন মেম্বার আছেন সেটা পর্যন্ত এই ডিজিটাল ইনফরমেশনের মধ্যে থাকবে। তো সেই প্রক্রিয়া চলছে এবং এটার মধ্যে আমরা ভুয়াগুলি বাদ দিয়ে দিতে পারবো। তো সেটাও আইনের মধ্যে আছে, অবকাঠামোর মধ্যেই আছে যে এগুলো আমরা অবসায়ন করবো, আমরা লিকুইডেট করে দেবো। আর বাকি যেগুলো চলমান আছে সেগুলোকে আরও মনিটরিং মধ্যে আনার, লিবারেশনের মধ্যে নিয়ে আসা এবং তাদের পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে যতগুলি মামলা মোকদ্দমা আছে এগুলিকে চিরতরে বন্ধ করে দেওয়া, এই একটা পরিবেশ তৈরি করার জন্য। এখানে বলে রাখি ক্ষতিগ্রস্ত গ্রাহকদেরও পাশে দাঁড়াবার কোনো চিন্তা করেছেন কি স্যার? যা ক্ষতিগ্রস্ত গ্রাহক যারা হয়েছেন তাদের আমি একটা লিস্ট করার জন্য বলে দিয়েছি, তাদের কাছ থেকে অভিযোগগুলো নেওয়ার জন্য বলেছি যে এগুলো আসলে পরে হয়তো এখনও পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি, তখন সারা দেশে ছড়িয়ে আছে। এবং ওটার দিকেও আমি একটা লক্ষ্য রাখছি যে সার্ভিস রিলেটেড সমবায়ের চেয়ে ক্রেডিট রিলেটেড সমবায়ের দিকে যেন একটা ঝোঁক বেশি, অর্থাৎ যেখানে টাকা পয়সা হ্যান্ডেল করা যায়। 1 লাখ রাখলে 5,000 পাওয়া যায়। তো আমি বলেছি যে আমরা একটু নতুন চিন্তা ভাবনা করি যে না, সার্ভিস রিলেটেড, যে আমি পোলট্রি, সবজি বা এই জাতীয় যেগুলো মানুষের সার্ভিসে যেগুলো আসতে পারে তাদের সমবায় যাতে তাদের প্রকৃত মূল্যটা পেতে পারে আর কি, যেখানে ওই দ্রব্যমূল্য বৃদ্ধির একটা বিষয় চলে আসে। এই প্রশ্নটা স্যার আমি তাহলে করে ফেলি যে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখতে আপনার মন্ত্রণালয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মিল্ক ভিটা, কৃষি উন্নয়ন ফাউন্ডেশন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, পল্লী উন্নয়ন একাডেমিগুলোর মাধ্যমে একেবারে তৃণমূলে উৎপাদিত পণ্যগুলো সহজেই ঢাকা শহরে আনা যায় এবং নগরগুলোতে ব্যবস্থাপনার মাধ্যমে যদি পৌঁছানো যায় তাহলে দামও কমে যায়, আবার কৃষকরা যথাযথ ন্যায্য মূল্য পাবে এবং মধ্যস্বত্বভোগীর জায়গাটাও এই প্রভাবটা কমে যাবে। এটা কি উদ্যোগ গ্রহণ করছেন স্যার? এটা ইনফ্যাক্ট উদ্যোগ আমি নিয়েছি অলমোস্ট ডে 1 থেকেই। মিল্ক ভিটাটা আমি পরে আসছি, যে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে বহু আলোচনা হয়েছে, যে আমরা দেখছি সিন্ডিকেটের আমরা কথা বলছি, তো সিন্ডিকেট কোনো একক ব্যক্তি না, একটা সিস্টেম। এই সিস্টেমটা এখানে কাজ করে। উদাহরণস্বরূপ আমি বগুড়ায় যদি বেগুন 10 টাকা কেজি বিক্রি হয়, ঢাকায় এসে এটা বিক্রি হচ্ছে কারণ বাজারে 110 টাকা, কিন্তু কৃষক 10 টাকায় পাচ্ছে, তাহলে মাঝখানে যে 100 টাকা, এটা তো তাহলে দেখা যাচ্ছে যে পিঁপড়ে গুড় খেয়ে নিচ্ছে। তাহলে এই জায়গাটা আমাদের হাত দিতে হবে এবং এটার জন্য এই যে সাপ্লাই চেনের মধ্যে বগুড়া থেকে কারণ বাজার পর্যন্ত শুধু পরিবহন না, মধ্যস্বত্বভোগী যারা আছেন এই জায়গাগুলোকে আমরা যদি বাদ দিতে পারি, এই জায়গাগুলোকে যদি নির্মূল করতে পারি, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ 10 টাকার বেগুন ঢাকায় এসে না হয় 15 টাকা হলো বা 20 টাকা হলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আর কৃষক যিনি এই সবজিটা ফলাচ্ছেন তিনি তার ন্যায্য মূল্যটা পাবেন। যদি 20 টাকায় বিক্রি হয় তাহলে উনি 15 টাকা পাবেন। তো এইগুলো নিয়ে সমন্বিতভাবে করতে হবে, এখানে ট্রান্সপোর্ট সেক্টরের দরকার আছে। এটা কি স্যার কাজ শুরু হয়েছে কিনা? কারণ ইতিমধ্যে দ্রব্যমূল্যে নাভিশ্বাস উঠেছে এবং কোনো উপদেষ্টা বলছেন যে সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী, এটা ভাঙা কঠিন অল্প সময়ের মধ্যে। সেক্ষেত্রে স্যার একটা সমন্বিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মধ্য দিয়ে নির্দেশনাটা সমন্বিত একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। তো এটা কি স্যার শুরু হয়েছে? এটা আমাদের শুরু হয়েছে, ক্যাবিনেটে আমাদের এই বিষয়টা অহরহই আলোচিত হচ্ছে এবং কীভাবে এটাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায় এবং মধ্যস্বত্বভোগীদেরকে এখান থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া যায়, সেই বিভিন্ন পন্থা নিয়ে আমরা আলোচনা করছি এবং একটা সিস্টেম ডেভেলপ করারও চেষ্টা করছি, যেটা একদিনে সম্ভব না। 15-16 বছর বা বিগত বহু বছর ধরেই এই সাপ্লাই চেনের মধ্যে মধ্যস্বত্বভোগীরা ছিল, কিন্তু বিগত 15-16 বছরে তারা একেবারেই গায়ে হাত দেওয়ার মতো অবস্থা পৌঁছে গেছিলেন। আমরা জানি যে কারণ বাজার আসার পরেই একটি ট্রাক 3 বা 4 বার হাত বদল হয়। অর্থাৎ একটা ট্রাকে
যদি পুরো বেগুনের দাম 1 লাখ টাকা হয়, তাহলে সেখানে 3 বার হাত বদল হয়ে এটা 2 লাখ টাকা হয়ে 2 লাখ টাকা হয়ে যাচ্ছে। তো তাহলে এটা কিন্তু আনআর্ন ইনকাম, এটা কোনো ট্যাক্সও আসছে না, এটা সম্পূর্ণ আনআর্ন ইনকাম, এবং সমাজে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এই জায়গাটা আমরা হাত দেওয়ার জন্য চেষ্টা করছি, যে ওখানে মনিটরিং করা, নিয়মিত ওখানে সুপারভিশন করা। তো এটা একটা সিস্টেম না হলে সম্ভব হবে না। অনেকে বলছেন যে রাজনৈতিক সরকারগুলো পারে না, কারণ তাদের নেতাকর্মীরা এখানে যুক্ত থাকে এই সিন্ডিকেটের মধ্যে বা এই মধ্যস্বত্বভোগীর মধ্যে, কিন্তু আপনারা তো জনগণের দ্বারা প্রতিস্থাপিত একটা সরকারের প্রতিনিধিত্ব করছেন, সুতরাং এক্ষেত্রে আসলে কেন ধীর গতি হচ্ছে? ধীর গতিটা হচ্ছে লোকবলের অভাব, সিস্টেমের অভাব। তখন এতদিন তো একটা সিস্টেমে চলে আসলো, যেটা তুমি বললে যে এগুলো প্রশ্রয় দেওয়া হতো, তাদের যে কর্মী ছিল তাদেরকে রোজগারের একটা পথ বের করে দেওয়া হতো, চাঁদাবাজি হচ্ছে একটা পথ। তো সেই জায়গাটা তাহলে ঢাকা শহরে শুধু নয়, প্রত্যেকটি বড় বড় শহরে, ঢাকা শহরটাই বেশি বা চিটাগাংয়ে, ঢাকা শহরে বেশি, যে যতগুলি এই হোলসেল মার্কেট আছে সব জায়গাতেই তাহলে রাত্রিবেলায় ট্রাক আসার সঙ্গে সঙ্গে ট্রাক থেকে হোলসেলারের যে গোদাম বা গোডাউন যেটা আছে, সেই গোডাউনে না যাওয়া পর্যন্ত তখন একেবারে সরাসরি রিটেলারের কাছে যাওয়া সম্ভব না। হাজার হাজার লক্ষ লক্ষ রিটেলার আছে, তার কাছে ওই ট্রাক থেকে সরাসরি পৌঁছে যাওয়া সম্ভব না। মাঝখানে একজন থাকবেই হোলসেলার, কিন্তু সে নিয়মিত মানে যে ইকোনমির যে ব্যাকরণ আছে সেইটা অনুযায়ী তার ব্যবসা বাণিজ্য চলবে, কিন্তু ট্রাকে হাত বদলটা এখানে হচ্ছে ব্যাকরণের বাইরে। তো হোলসেলারের কাছে গোডাউনে বা তার দোকানে যাতে পৌঁছে যায় সরাসরি কৃষকের কাছ থেকে, এই ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, করা সম্ভব। লোকবলের প্রয়োজন আর সিস্টেম ডেভেলপের প্রয়োজন, আর ট্রান্সপোর্টেশনেরও একটা বিষয় আছে। যেমন ওই যদি ট্রাকে আনি তার একটা খরচ হয়, ট্রেনে আমাদের সবজি আনার প্রচলনটা খুব কম ছিল, ইদানিং একটু চেষ্টা করা হচ্ছে যে ট্রেনের মাধ্যমে বগিতে করে যে সবজি যিনি বিক্রি করবেন তিনি সরাসরি নিজেই ঢাকা এসে, চিটাগাং এসে আশেপাশের অঞ্চল থেকে যারা সবজিগুলো নিয়ে আসে, কুমিল্লা থেকে, বগুড়ার থেকে, আশপাশ থেকে যারা আসেন আর কি, তারা যাতে সরাসরি এই তাদের সবজিটা নিজে বাজারে এসে বিক্রি করে যেতে পারেন, এটাও একটা পথ খোলার ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা স্যার, এইটার বাইরে যেটা হচ্ছে যে আপনি স্যার বললেন সব জায়গায় একটা সমস্যা, লোকবলের সংকট। এই সরকারকে লোকবলের নিয়োগের ক্ষেত্রেও খানিকটা একটু দ্বিধাগ্রস্ততা দেখছি, যে যেমন পুলিশ নিয়োগ ক্ষেত্রে ওইটা আলাদা প্রসঙ্গ, তবুও বলছি যে এই যেটা বললেন যে লোকবল নেই, তাহলে কেন দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হচ্ছে না? না, এটা এই লোকবল আর মানে মনিটরিংয়ের জন্য লোকবল আর ওই বিভিন্ন মন্ত্রণালয়ের শূন্য পদে যে নিয়োগ, এই দুটো এক বিষয় না আর কি। তখন এখানে লোকবল হচ্ছে যে আমার রাত্রে যতগুলো হোলসেল মার্কেট আছে, শ্যামবাজার, কারণ বাজার বা আরও যেগুলি, তাহলে প্রত্যেক জায়গায় আমার ওই একটা সময় থেকে ট্রাকটা ঢাকায় ঢোকার সঙ্গে সঙ্গে থেকে আরম্ভ করে হোলসেল মার্কেটে গুদামে যাওয়া পর্যন্ত আমার মনিটরিংয়ের প্রয়োজন। তো তাহলে এখানে সার্বক্ষণিক মনিটরিং করতে হবে। ট্রাক একটা দুটো না, আসছে শয়ে মেবি ইন 1000। তো তাহলে 1000টা ট্রাকের কারণ বাজার পর্যন্ত আসার জন্য আমার 1000টা লোক লাগবে, অবশ্যই সেটা তো সম্ভব না। তো পুরো সরকারি তো সেটা না, তো সেখানে আমাদের দরকার সিস্টেম, যে ঠিক আছে মাঝখানে কোনো ধরনের হাত বদল হবে না। এই হাত বদলটা বন্ধ করার পথ হচ্ছে প্রথম দিকে মনিটরিং, তারপরে একটা সিস্টেম যেটা আমি চিন্তা করছি যে এই জায়গায় একটা কোঅপারেটিভ আনা যায় কিনা, সমবায় আনা যায় কিনা, যে কৃষকের কাছ থেকে এনে গোডাউন পর্যন্ত হোলসেলারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত একটি সমবায়। তো আমি সেটার ব্যাপারে চিন্তাভাবনা করছি, যারা অভিজ্ঞ সমবায়ী তাদের সঙ্গে, যারা অভিজ্ঞ অফিসার আছেন তাদের সঙ্গে বসে যে এই জায়গায় একটা সমবায় প্রতিষ্ঠান করা যায় কিনা, এবং আমি ক্যাব আর টিসিবিকেও এখানে সম্পৃক্ত করতে চাচ্ছি, যেহেতু তারা মাঠে আছে। স্যার, সমবায় ব্যাংকটা দীর্ঘদিন ধরেই একটু পিছিয়ে আছে, যতটা জনপ্রিয় হওয়ার কথা ছিল বা একদম মানুষের কাছাকাছি থাকার কথা ছিল, বিশেষ করে ঋণ প্রদান নিয়ে নানা ধরনের অভিযোগ আছে। আপনি আসার পর কি কোনো পরিবর্তন করেছেন? সব জায়গাতে যা ছিল এখানেও তাই, এবং বিভিন্ন পত্রপত্রিকাও এটা আসছে যে সমবায় ব্যাংকের, জাতীয় সমবায় ব্যাংকের যে করুণ দুরবস্থা, এটা আইসিইউতে ছিল, সেখান থেকে আমরা বের করে আনতে পেরেছি। যে কমিটি যেটা ছিল সেটা বিগত 12-13 বছর ধরে একই কমিটি ছিল,
এবং সেই সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। এবং সমবায় ব্যাংকে যে এজিএম হলো, এজিএমে গেলাম, এজিএমে গিয়ে দেখলাম যে কমিটিতে আসার ব্যাপারে সকলেরই আগ্রহী, কিন্তু সার্ভিস প্রদানের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তো তাতে আমি তাৎক্ষণিকভাবেও সেখানে আমি তাদের সাথে আলোচনা করেছি যে কমিটিটা আসাটা বড় নাকি সমবায় ব্যাংকের সার্ভিস প্রদানটা বড়। তো অনেকেই আছেন যারা কাজ করতে চান, কিন্তু ওই যে কুক্ষিগত থাকার কারণে পারে না। তো সেখানে আমি হাত দিয়েছি। সেই কমিটি বাদ ওখানে প্রশাসক দেওয়া হয়েছে এবং নতুন করে কমিটি গঠন করে এবং যাতে সুষ্ঠুভাবে চলে, একটা ভালো ব্যাংকার চেষ্টা করছি যে কোনো রিটায়ার্ড ব্যাংকারকে দিয়ে এমডির পদে অধিষ্ঠিত করে যাতে ব্যাংকটা সুষ্ঠুভাবে ব্যাংক হিসেবে পরিচালিত করা যায়। স্যার, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। জনাব এএফ হাসান আরিফ, আইন অঙ্গনে কিংবদন্তি একটি নাম। মুক্তিযুদ্ধের গৌরবান্বিত পথ চলার সময় থেকেই তিনি আইন অঙ্গনে বিচরণ শুরু করেন। দীর্ঘ 53 বছর ধরে সুপ্রিম কোর্টে তিনি লড়াই করছেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে, সুশাসন প্রতিষ্ঠার জন্যে এবং এই সমাজের সর্বস্তরে আইন সবার জন্য প্রযোজ্য করবার জন্যে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকে এই বর্ষিয়ান ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করলাম, অনেক কিছু আমরা জানলাম। জনগণের প্রত্যাশাও জনাব এএফ হাসান আরিফের কাছে বিপুল। আমরা আশা রাখি যে অল্প দিনের মধ্যেই দৃশ্যমানভাবে দেখতে পাব স্যারের মন্ত্রণালয়গুলোর কাজ। এর মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মানুষের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা তৈরি হবে। আমরা সেই প্রত্যাশাই করছি। জনাব এএফ হাসান আরিফ স্যারের দীর্ঘ জীবন কামনা করি, সুস্বাস্থ্যের সঙ্গে তিনি যেন তার দায়িত্ব পালন করতে পারেন এবং বাংলাদেশের মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের চেতনাকে পরিপূর্ণ করতে পারেন। সবাই ভালো থাকবেন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর।